যেখানে 1948 সালে 10 ডিসেম্বর সে মানবাধিকার ঘোষণাটি কিন্তু নারী পুরুষের সমতার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে আমাদের জাতিসংঘের প্রত্যেকটি রাষ্ট্র এমন আইন প্রণয়ন করবে, সংবিধানে এমন কিছু তারা সন্নিবেশ করবে যেখানে নারী এবং পুরুষের সমান অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার সবকিছু প্রতিফলন সেই আইনের ক্ষেত্রে প্রতিফলন করবে। কিন্তু আমরা বাস্তবিক সেগুলো আমরা দেখছি এবং সেগুলো এমনও বলা হয়েছে যেখানে নারী প্রতি বৈষম্যমূলক কোনো আইন যদি হয়ে থাকে তাহলে সেই আইনটা মানবাধিকারের সাথে সাংঘর্ষিক এবং সেটা কোনোভাবে অধিকারের ক্ষেত্রে যদি না থাকে সেই আইনটা অবৈধ বেআইনি আইন সেটা বলা হয়েছে। এবং ঠিক তেমনি নারীদের অধিকারের যে আরেকটা মানে কি মূল সনদ যেটা বলা হচ্ছে সেটা 1979 সালে 18 ডিসেম্বর জাতিসংঘ যে ঘোষিত যে বৈষম্য বিলোপ যে আইনটা বলা হয়েছে, যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ আইন বা সনদ যেটা বলা হয়েছে, সেই সনদে কিন্তু বলা হয়েছে যে রাষ্ট্র এমন কতগুলো আইন প্রণয়ন করবে যে আইনের মধ্যে অবশ্যই নারীর অধিকার, নারীর অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার সব কিছু প্রতিফলন করবে। কিন্তু আমরা বাস্তবে কি সেগুলোর প্রতিফলন দেখেছি? এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমাদের মুসলিম আইনের ক্ষেত্রে আমি যেখানে আমাদের যে বাংলাদেশের যে আইনের কথা বলবো, যে মুসলিমদের ক্ষেত্রে যেটা শরীয়ত আইনে যেটা বলা আছে, মেয়েরা তার পিতার অংশ থেকে 3/4 অংশ থেকে তিনি ছেলে যদি যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। তারপরে হচ্ছে আমাদের মুসলিমদের ক্ষেত্রে, আমাদের বাংলাদেশের মুসলিমদের ক্ষেত্রে যে তারা কিন্তু মেয়েরা কিন্তু সম্পত্তি পাচ্ছে। তারপরে বলা হচ্ছে যে সেটা শরীয়ত আইন, তারপরে বলা হচ্ছে সেটা আমাদের যে বৈষম্য বিলোপ যে যেটা আছে সনদ আছে 1979 সালে যে ঘোষিত হয়েছিল বৈষম্য বিলোপ যে নারী সনদ যেটা বলা আছে, সিটো সনদ বলা সেটাকে, সেই সনদের কিন্তু সাথে কিন্তু এই মুসলিম আইনের যে শরীয়ত বিষয়টা সেটাও কিন্তু একটা সাংঘর্ষিক, যার কারণে কিন্তু বাংলাদেশ সরকার সেই সেকশনটাকে সম্ভবত আর্টিকেল 9 সেটাকেই বাদ দিয়ে বাকিগুলোকেই তিনি সমর্থন দিয়েছেন। এই বিষয়টা হচ্ছে আমি মনে করি যে আমাদের এখন এই যে আমাদের যে যুব সমাজে যে আমাদের চাকমা সমাজের প্রথাগত আইনে কিন্তু আমাদের নারীরা কোনো সম্পত্তি পায় না, যে প্রথাগত আইনের ক্ষেত্রে। তা আমি মনে করি এটাও কিন্তু আমাদের মানবাধিকার এবং যেটা 1979 সালের যে সিটো সনদ আছে সেই সনদের সাথে কিন্তু এটা প্রকৃতপক্ষে সাংঘর্ষিক। এবং সেই বিষয়টা আমি মনে করি আমাদের যুব সমাজে তথা আমাদের যে চাকমাদের ক্ষেত্রে যে সমস্ত আমরা নারীরা আছে তাদের অধিকারের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি অর্থনৈতিক অধিকার, সম্পত্তির অধিকার যদি না থাকে তাহলে কিন্তু একজন মানুষ হিসেবে বেঁচে থাকাটা কিন্তু অনেক কষ্টদায়ক। তো সেক্ষেত্রে আমি মনে করি এটাও কিন্তু আমাদের সংশোধনের ক্ষেত্রে এটা প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আইনজীবী হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে। তো সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আমাদের যে আমাদের যে বর্তমান প্রেক্ষাপট, আমরা সেই দীর্ঘ সময় আন্দোলনের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমি মনে করি প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে কিন্তু সহিংসতার শিকার হয় নারীরা এবং শিশুরা। এবং আমাদের এই যে আমাদের যে দীর্ঘ যে আমাদের যুব অধিকার ক্ষেত্রে যে সমস্ত আমরা আন্দোলন করে এসেছি সেখানে কিন্তু আমাদের নারীরা কিন্তু বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়েছে। তো সহিংসতার শিকারের ক্ষেত্রে যে সমস্ত আমরা দেখেছি 1996 সালে আমরা কল্পনা চাকমাকে দেখেছি। সেই কল্পনা চাকমা ফিল্ড ফেডারেশনের একজন নেত্রী ছিলেন এবং সেখানে নেত্রী তিনি বিভিন্ন অধিকারের কথা বলতে গিয়ে আমাদের যে যুব জনগণের অধিকার, নারী অধিকারের কথা বলতে গিয়ে তৎকালীন শাসক গোষ্ঠীর রসায়নের পরে তিনি আজকে তাকে অপহরণ করা হয়েছে, এখন তাকে অদ্যাবধি তাকে কোনো কিছু পাওয়া যায় এবং সেটার বিচার হয়ে মামলা হয়েছে, তদন্ত হয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে বিচার হওয়ার মতো সেরকম কোনো অবস্থান এখনো আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের এই সমস্ত অধিকারের ক্ষেত্রে আমি মনে করি যে 1997 সালে 2রা ডিসেম্বর আমাদের চুক্তি হয়েছে। চুক্তির মাধ্যমে আমি মনে করি চুক্তি হচ্ছে একটা আইন আমাদের দুই পক্ষের। আরেকটা জিনিস আমি মনে করি আমাদের যে 1997 সালে যে চুক্তিটা হয়েছিল সেখানেও কিন্তু আমাদের সকল নারী পুরুষের অধিকারের কিন্তু সেখানে প্রতিফলন ঘটেছে এবং সেই প্রতিফলনের মাধ্যমে আমরা মনে করেছিলাম যে এই চুক্তির ফলে আমাদের এই যে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে জনগণ তথা নারী সমাজ এবং শিশুরা অনেক কিছু অনেক নিরাপদে থাকবে। কিন্তু বাস্তব চিত্র হলো আসলে প্রকৃতপক্ষে বরং 1997 সালের পরবর্তী সময়ে বিভিন্ন সহিংসতার মাধ্যমে আমাদের যুব নারীরা কিন্তু বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়েছে। এবং সেই ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যে বিষয়টা আজকে আমাদের যে আইনের ক্ষেত্রে যে আজকে আমাদের যে থিমের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল উমেন অ্যান্ড গার্লস, এখানে বলা হয়েছে আরেকটা জিনিস এখানে বলা হয়েছে যে সমস্ত আইন বৈষম্যমূলক আইন আছে যেগুলো নারীদের অনুকূলে না সে সমস্ত আইনগুলোকে আমাদের সংশোধন করতে হবে। আবার যে সমস্ত
আইনের ক্ষেত্রে যে সমস্ত আমাদের কিছু ত্রুটি আছে সেগুলোকে দূর করতে হবে সংশোধনের মাধ্যমে। আমি মনে করি যে আমরা পার্বত্য চট্টগ্রামের নারীরা সহিংসতার ক্ষেত্রে এখানে আমাদের 1997 সালে চুক্তিবদ্ধ যে সহিংসতাগুলো হয়েছে নারীদের প্রতি, সেগুলো বিচারের জন্য কিন্তু আমাদের 2008 সালে আমরা ব্রাঞ্চ থেকে কিন্তু আমরা মহামান্য হাইকোর্টে রিট করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আমরা কিন্তু স্থাপন করেছি এবং সেই সাথে সাথে আমাদের জেলাও স্থাপন করা হয়েছে। এটা মহামান্য হাইকোর্টের নির্দেশনার ফলে প্লাস বাদী হয়ে মামলা করেছে এবং সেই মামলার ফলে কিন্তু মূলত পার্বত্য জেলা এসেছে এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এসেছে। আমি যে জিনিসটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি সেটা হলো যে জাস্টিসের ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে এই যে নারীরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়েছে, সেক্ষেত্রে কি নারীরা কি প্রকৃতপক্ষে এই যে বিচারের ক্ষেত্রে আমাদের 3 পার্বত্য জেলায় তারা কতটুকু ন্যায় বিচার পাচ্ছে এবং সেই ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তাদের যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। কারণ একটা জিনিস আমি মনে করি, আমাদের পার্বত্য চট্টগ্রামের যে দুর্গমতা, পার্বত্য চট্টগ্রামের সমস্ত যে প্রান্তিক জনগোষ্ঠীগুলো, মানুষের মধ্যে যে আইন সম্পর্কে অসচেতনতা, সেগুলোকে দূর করে কিন্তু আমাদের বিচার মোকাবেলার ক্ষেত্রে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে আমার হিউম্যান ফেডারেশন বলি, পাহাড়ি ছাত্র পরিষদ বলি বা আমাদের পার্বত্য জনসমিতি সমিতি আছে, সেগুলো প্রান্তিক পর্যায়ে যদি সেইভাবে যদি মানুষগুলোকে সচেতন করা হয় অধিকারের ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে, তাহলে আমি মনে করি আমাদের এই যে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলো ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তারা আদালতে এসে যে বিচার পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত আমাদের যে পদ্ধতিগত বিষয়গুলো আছে, আয়োজন আছে, সেগুলোকে তারা যাতে যথাযথভাবে অনুসরণ করে আমরা ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যাতে আমরা সকল নারীর প্রতি সহিংসতার শিকার নারীদের ক্ষেত্রে আমরা সেটা যাতে আমরা নিশ্চিত করতে পারি, সেই ভূমিকা কিন্তু আমাদের রাখতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় যে বিষয় চ্যালেঞ্জটা হচ্ছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে আসলে যে আমরা মানুষের মধ্যে যে অধিকারের ক্ষেত্রে যে সমস্ত আমাদের চিন্তা চেতনাগুলো আছে, যে আমরা যে 1997 সালে যে চুক্তিটা হয়েছে 28 বছর আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে মনে করি আমরা বড় বড় টানা কোঠা রাস্তাঘাট হলেই আমরা বিশেষ একটা উন্নয়ন বলি এবং সেই উন্নয়ন তৎকালীন সরকার কিন্তু সেই উন্নয়নকে কিন্তু সেই দালান কোঠাকে বিশেষ উন্নয়ন হিসেবে চিহ্নিত করে কিন্তু তার উন্নয়নের চিত্র তিনি সব আমাদের কাছে তুলে ধরেছেন। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের পার্বত্য চুক্তি হয়েছে 1997 সালে এবং তৎপরবর্তী আমাদের পার্বত্য আঞ্চলিক পরিষদ গঠন হয়েছে, যে পার্বত্য জেলা পরিষদ গঠন হয়েছে এবং সেই সাথে সাথে আমাদের ভূমি নিষ্পত্তি কমিশন গঠন হয়েছে, টাস্ক ফোর্স গঠন হয়েছে। কিন্তু বাস্তবতা হলো সেইগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত আমাদের আইন আছে, বিধি আছে, প্রবিধান আছে, সেগুলোকে কিন্তু আসলে বিশেষভাবে কোনো বিশেষভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় না। কারণ আমরা এখন আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফলে আমরা বড় বড় দালান কোঠা চাই না, আমরা চাই আইনের একটা বিশেষ প্রয়োগ এবং চুক্তি বাস্তবায়ন। এবং সেই বাস্তবায়ন হতে গেলে আমাদের অবশ্যই আইনগুলোকে, বিধিমালাগুলোকে এবং সেই বিধিমালার মধ্যে থাকতে হবে আমাদের পার্বত্য আঞ্চলিক পরিষদ কীভাবে আমাদের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য স্থানীয় সরকার বিভাগ সেগুলোকে কীভাবে সমন্বয় করবে এবং জেলা পরিষদ তার যে পুলিশ বিভাগ আছে, ভূমি ব্যবস্থাপনা আছে এবং সেগুলোকে কীভাবে এখানকার যে আমাদের যে বিদ্যমান আইনের সাথে কীভাবে সমন্বয় করে কীভাবে সেটাকে চুক্তি বাস্তবায়নের সাথে এগিয়ে যেতে হবে, এই বিষয়গুলোকে আমাদেরকে বিশেষভাবে আমাদের চিন্তিত এবং সেই সাথে আমরা বর্তমান নতুন সরকারের কাছে একটি বিশেষভাবে অনুরোধ রাখবো, আমরা বড় বড় দালান কোঠা চাই না, আমরা বড় বড় সেই কালভার্ট ব্রিজ রাস্তাঘাট চাই না, আমরা চাই আইনের চুক্তি অনুযায়ী আইনের যথাযথ বাস্তবায়ন এবং আইনের ক্ষেত্রে আমাদের যে আইনের ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো ছিল সেগুলোকে দূর করা। যেন আমাদের ভোটার তালিকা হয় নাই, আমাদের ভূমি নিষ্পত্তি কমিশনের বিধিমালা হয় নাই, এই সমস্ত বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন না করে কোনোভাবে কিন্তু চুক্তি বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। আমি মনে করি আমাদের নতুন মন্ত্রী মহোদয় এসছেন এবং আমাদের নতুন প্রধানমন্ত্রী মহোদয় এসছেন এবং সে নতুন সরকার গঠিত হয়েছে, সে সরকারের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, আমরা ইতিপূর্বে আমরা অনেক উন্নয়ন দেখেছি, আমরা সেই ধরনের উন্নয়ন চাই না, আমরা চাই চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং সেই চুক্তির আলোকে যে সমস্ত আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের যে বিধিমালা এবং জেলা পরিষদের যে সমস্ত বিধিমালাগুলো আছে এবং ভূমি নিষ্পত্তি কমিশন বিধিমালা সবগুলোকে আমরা মনে করি এই যে 180 দিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলো অন্তর্ভুক্ত করা হোক। একটা বিশেষ রোডম্যাপ
আমাদের কাছে দাঁড় করানো হোক এবং সেই একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা সময় এবং সেটা একটা সময় বেঁধে দিয়ে যাতে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হোক, সেটা আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের বিশেষ দাবি।